কিছু মুহূর্ত পর মনে হতেই নামটা জানিয়ে দিল উৎসকে। উৎস আর দেরি না করে নূরজাহান বেগমকে ওভাবেই একা ফেলে দ্রুত বেরিয়ে গেল। গাড়িতে বসে নাম অনুযায়ী সার্চ করে সব তথ্য খুঁজে বের করে মাথায় হাত পড়ার জোগাড়। নিতুকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। উৎস দ্রুত গাড়ি নিয়ে নিতুর উদ্দেশ্যে বেরিয়ে গেল। মনে হয় একটাই দুশ্চিন্তা, না জানি তার এখন কি অবস্থা। ভালো আছিস তো সে? নূরজাহান বেগমের বলা জায়গায় পৌঁছাতেই উৎসের খুব বেশি সময় লাগলো না। গাড়িতে বসেই সে পুলিশকে ইনফর্ম করে রেখেছে। গাড়ি এসে থামলো একটা পুরনো হোটেলের সামনে। গেটের সামনে একজন মধ্যবয়স্ক লোক একটা সরু লাঠি হাতে উঁচু টুলে বসে আছে। কিছুক্ষণ পর পর ঘুমে সামনের দিকে ঢুলে পড়ছে। উঁচু গাড়ি থেকে দ্রুত নেমে এলো। গেটের সামনে বসা লোকটাকে পাত্তা না দিয়ে নিজেই ভেতরে প্রবেশ করার চেষ্টা করলো একবার। শব্দ হতেই চোখ মেলে তাকালো লোকটা। উঁচুকে গেট খুলতে দেখে সচকিত এগিয়ে গেল সেই দিকে। এই কি করতেছেন আপনারা? কেডা? এখানকার কোন কাস্টমার? আমারে না কইয়া ভেতরে যাইতেছেন কে? উঁচু নিজের ঠোঁটে আঙ্গুল রেখে উচ্চারণ করে ইশারায় চুপ করে বলল লোকটাকে। পরক্ষণেই প্রশ্ন ছুড়ল। নুরুল ইসলাম এসেছে এখানে? লোকটা উপর নিচ মাথা নাড়ল। জি আইছে, ভেতরে আছে। প্রায়ই আসে নাকি? হ্যাঁ, তো আইস সুন্দর একখানা মাইয়া আসছে। ব্যবসার লাল বাতি জ্বইলা গেছে। এই মেয়েটারে দিয়া এবার সবুজ বাতি জ্বলাইবই। ওই পুরো বাতি আমি জ্বালাচ্ছি। বলে ভেতরে প্রবেশ করলো উৎস। গেটের ভেতরে দূরে একটা বিল্ডিং এ মরিচ বাতি জ্বলছে আর নিচ্ছে। ঠিক কোন দিকে গেলে নিতকে পাবে কিছু বুঝে উঠতে পারছে না। বিল্ডিং এর দিকে এগিয়ে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্রিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দ্য অফার। মরিচ বাতি জ্বলছে আর নিচ্ছে। ঠিক কোন দিকে গেলে নিতকে পাবে কিছু বুঝে উঠতে পারছে না। বিল্ডিং এর দিকে এগিয়ে যেতেই একটা স্টল টাইপের দেখতে পেল উৎস। কয়েকজন লোক এবং মহিলা সেখানে বসে চা খাচ্ছে আর উচ্চস্বরে হাসি ঠাট্টা করছে। কোনো কিছু না ভেবে সেদিকেই এগিয়ে গেল উৎস। দূর থেকে অন্ধকারে এতক্ষণ কাউকেই দেখতে পায়নি সে। কাছে আসতেই মুখগুলো স্পষ্ট হলো। এখানে অবস্থানরত সবগুলো মুখ পরিচিত। চোখ বন্ধ করে নূরজাহান বেগমের ঘরে ঝুলানো নুরুল ইসলামের ছবির মুখখানা ভাবার চেষ্টা করলো। অস্পষ্ট থেকে স্পষ্ট হলো, কিন্তু এইখানে সে নেই। অতিরিক্ত প্রেসারে মাথাটা ঘুরে উঠল। হয়তো কিছুক্ষণের জন্য অসহায় লাগলো নিজেকে। আফসোস হলো, কেন সে নিতুর সাথে ওই বাড়িতে থেকে গেল না। বাড়ি ফেরার তো কোনো তাড়া ছিল না। কাউকে মিছিমিছি শাস্তি দিতে গিয়ে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে তার। নিতু ঠিক আছে তো? নিতুর কিছু হলে নিজেকে কিভাবে মাফ করবে? নিতুই বা কিভাবে মাফ করবে তাকে? সব গুলিয়ে যাচ্ছে ওছের। হন্তদন্ত হয়ে বিল্ডিং এর দিকে ছুটে গেল সে। বিল্ডিং এর প্রবেশদ্বারে ঠিক ডানে একটা ছোট রুম। কয়েকজনের খুব আলাপ আলোচনা শোনা যাচ্ছে। উঁচু এগিয়ে যেতে গিয়েও থেমে গেল কথা শুনে। গায়ের লোম দাঁড়িয়ে গেল যেন। কাউকে একজন বলে উঠল, এই মেয়ের পেছনে কতগুলো বছর সময় পার করেছি আমি। নিজের শখ মিটিয়েছি আমি। ব্যবসা নম্রা চলবে। নিতু 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 এখন একটা আধমরা চিংড়ি মাছ। আমি যা বলবো তাই করতে হবে। টাকার গ্রান্ট পাচ্ছি আমি। দরজা খট করে খোলার শব্দ শুনে
চুপ হয়ে গেল সবাই। দরজায় দাঁড়ানো ব্যক্তিটার দিকে তাকালো আগন্তুক। এবারেই হয়তো প্রথম দেখছে সবাই। তার নজর রুমের একজনের ওপর সীমাবদ্ধ। ব্যক্তিটি নুরুল ইসলাম। নড়ে চড়ে বসলেন তিনি। উঁচুকে ভয়ানক দেখাচ্ছে। চোখ বড় বড়, লাল রং ধারণ করেছে। এক প্রকার ভেতরে ছুটে গিয়ে নুরুল ইসলামের শার্টের গলা চেপে ধরল উৎস। চোয়াল শক্ত করে নুরুল ইসলামের পুরো শরীরে ঝাঁকিয়ে শুধালো। নিতু কোথায়? ওকে কোথায় রেখেছিস তুই বল। নুরুল ইসলাম এদিক ওদিক সবার মুখের দিকে একবার তাকিয়ে আবার উৎসের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কপাল সটান বিস্তৃত করে জানতে চাইল। কে আপনি? উৎস দাঁতে দাঁত চেপেই বলল, তুই যাকে নিয়ে এসেছিস তার জান হই আমি। মানে? তোর বউ তোকে বলেনি নিতুকে বিয়ে করেছি আমি, ও আমার বউ হয়? নুরুল ইসলাম উৎসের হাতে থেকে নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, নিজের প্রাপ্য নিজেই পাচ্ছিলাম না, আবার আরেকজন এসে হাজির। ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যা, না হলে ভালো হবে না বলে দিলাম। টাকা লাগলে বল, দিয়ে দিচ্ছি, কিন্তু নিতুকে কিছুতেই ছাড়বো না। বেশি বাড়াবাড়ি করলে এখান থেকে তোর লাশ বের হবে। উৎস এক হাত পকেটে রেখে নিজের বিল্ডিংয়ে বের করে নুরুল ইসলামের কপালে ঠেকালো। চোখ বড় বড় করে কপালে ঠেকানো রিভলভার দেখার চেষ্টা করলো নুরুল ইসলাম। শুকনো ঢোক গিলতেই উৎস বলে উঠল, ফাঁকা আওয়াজ এখানে দিতে আসিনি আমি। আমার বউয়ের যদি কিছু হয় এক একটা লাশ ফেলে দেবো আমি। আমি তার চোখের এক ফোঁটা পানি বা তার শরীরে একটা আঁচড় সহ্য করব না। তার ভালো লাগা খারাপ লাগায় আমি ছাড়া কেউ বা কিছু থাকবে না। তাকে ভালো রাখলেও আমি রাখবো, খারাপ রাখলেও আমি রাখবো। তোর মতো কুত্তার বাচ্চা সামনে এলে ছিঁড়ে ফেলবো জাস্ট। উৎস ধমকের স্বরে ফের বলে উঠল, জান দিবি নাকি নিতুর খোঁজ দিবি? এই সময় যদি ওর কিচ্ছু হয় রে নুরুল্লাহ, তোকে আমি ন্যাংটা করে মহিলা কলেজের সামনে ফেলে আসবো। নুরুল ইসলাম বাইরের দিকে ইশারা করে বলল, ওকে কাস্টমারের কাছে পাঠানো হয়েছে, দোতলায় 204 নম্বর রুমে আছে। উৎসের চোখ থেকে যেন রক্ত ঝরার জোগাড়। রিভলভার দিয়ে চোখেতে নুরুল ইসলামের মাথায় আঘাত করলো সে। চিৎকার দিয়ে বলে উঠল, আমার বউরে বাজারে মেয়ে মনে হয়? ওরে রুমে পাঠাইছিস তুই? তোর নোংরামি আমি বের করে দিচ্ছি, দাঁড়া জানোয়ার। আবছা অন্ধকারের রুম, মৃদু আলোয় সব ঝাপসা আর অস্পষ্ট দেখা যাচ্ছে। দরজায় শব্দ হতে ভয়ে ভয়ে জড়সড় হলো নিতু। পায়ের আওয়াজে মুখরিত হলো সামনের দিকটা। দরজা এতক্ষণ বাহির থেকে বন্ধ ছিল। হাজার চেষ্টা করেও ওই কয়েদখানা থেকে বের হতে পারেনি। অতঃপর যখন বুঝলো আর কোনো পথ নেই নিজেকে বাঁচানোর, তখন সবচেয়ে বড় আর মন্দ সিদ্ধান্ত নিতে হয়েছে নিতুকে। নিতু বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। এত কিছু সমাপ্তির অপেক্ষার প্রহর গুনছে সে। নিতু জানে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে, তবুও এই বিষাক্ত জীবন থেকে মুক্ত হওয়ার লোভ তার পিছু ছোটেনি। বিছানা থেকে সাথে লেপ্টে ধরে আছে ছোট্ট একখানা ছুরি। নিজের প্রাণের নিশ্চয়তা না থাকতেই পারে, জীবন থাকতে শরীরের নিশ্চয়তা দেওয়া নিজের দায়িত্ব। বেশ লম্বা চড়া গোছের লোক রুমে লাইট অন করলো। হঠাৎ আলো জ্বলে ওঠায় চোখ বন্ধ করে ফেললো নিতু। চোখ ছোট ছোট চোখে তাকাতেই সামনে দাঁড়ানো লোকটার মুখে ঠোঁট পাকানো বিশ্রী হাসিটা নজরে এলো তার। লোকটার নোংরা দৃষ্টি তাকে দেখলো, কিন্তু কোমরে গুজে রাখা ফোনটা বের করলো। মায়ের নম্বরে ছোট্ট একটা মেসেজ টাইপ করলো, তোমরা আমাকে মেরে ফেলতে চাইলে আর আমিও শরীরের সাথে মনটাকে অন করলাম। ভালো থেকো মা। এই পৃথিবী অন্ধদের। কিন্তু ফোনটা পাশে রাখতেই খেয়াল করলো লোকটা তার পাশে ঘেঁষে বসেছে। চোখের এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে। কি বিশ্রী নজর! ঠিক এই নজর তাকে একবার নয় বারবারের মরে যেতে বাধ্য করে। জীবনটা বিষিয়ে যায়। নিতু জানে আজ এখান থেকে বেরিয়ে যাওয়া ঠিক কতটা মুশকিল। এত মানুষ, এত কড়া পাহারা, এত পলকধাতা পেরিয়ে নিজেকে রক্ষা করা আজ সম্ভব নয়। নিজেকে সম্মানের কথা ভাবতেই গা শিউরে উঠেছে তার। কান্না পাচ্ছে ভীষণ। এত অসহায় লাগছে সে সে ধরেই বসে আছে।
এই পৃথিবীতে তার জন্য কেউ নেই। একটা মানুষ এতটা নিঃসঙ্গ হতে পারে? লোকটা তার নোংরা নজর নিতুকে গিলে খাওয়ার পর শরীরে হাত দিল। নিতুর বাহুতে হাত দেওয়ার সাথে সাথে গা গুলিয়ে উঠল নিতুর। ইস, কি বাজে অনুভূতি! একটা কাপুরুষই হয়তো শুধু একটা নারীকে তার সম্মতি বিনা এগোমতো ছুঁতে পারে। সরে গেল নিতু। শেষ সময়ে নিজের শরীর যেন পুনরায় দাগ না বসে তার চেয়ে চেষ্টা করলো। বিছানা থেকে নেমে ছুটে গেল, দরজা খোলার চেষ্টা করলো। দরজার বাহির থেকে বন্ধ করে দেওয়া। নিজেকে রক্ষা করা এত কঠিন কেন? নিতুকে ছুটোছুটি করতে দেখে লোকটা ঠোঁট বাঁকিয়ে উচ্চস্বরে হাসলো। বলল, মোটা অঙ্কের টাকা দিয়ে তবে এসেছি। সুন্দরীকে ভোগ না করে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? সুন্দরীর প্রথম ফুলসজ্জা আমার সাথেই হবে। এই শরীরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় নাকি? ভালো হও, তুমিও এনজয় করলে। যা হওয়ার তা তো হবেই, জোর করে বা তোমার নিজের ইচ্ছায়। তুমিও একটু ভেবে দেখো, বিষয়টা খারাপ লাগবে না। আজ খুশি করে দাও, টাকা তুমিও পাবে। ঘৃণায় চোখ বন্ধ হয়ে এলো নিতুর। 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো চোখে থেকে। শেষ পর্যন্ত জীবনের ইতি কি তবে এই কারাগারেই হবে? বুক ভারী হয়ে এলো তার। 2টো হাত এক করে মিনতি স্বরে বলল, আমাকে প্লিজ যেতে দিন, আবার এমন সর্বনাশ করবেন না। নিতু পরক্ষণেই ঢোক গিলল, দীর্ঘশ্বাস ফেলে পড়ল। আমার ক্ষমতা ছিল প্রয়োজনে আপনাকে খুন করে নিজেকে রক্ষা করার, কিন্তু আমি বেঁচে থেকেই বা কী করব? নিজেকে রক্ষা করে কার জন্য নিজেকে সাজাবো? কেউ নেই আমার, শুধু আমি আমার শরীরে। আর দাগ ফেলতে চাই না। নিতুর কথা কানেও নিল না লোকটা। নোংরা হাসি হেসে নিতুর নিকটে গিয়ে দাঁড়ালো। নিতু পিছাতে শুরু করলো। নিতুর এই অসহায়ত্ব যেন লোকটার পৈশাচিক আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। নিতুর শরীরে বল পাচ্ছে না। কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে থেকে টলছে সে। শেষ পর্যন্ত লোকটা নিতুকে নোংরা হতে স্পর্শ করলো। 2 হাতেই নিতুর 2 বাহু শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত কেলিয়ে বলল, এত ছুটাছুটি আর ভালো লাগছে না, এবার কাছে এসো। এমন ফুলের থেকে আর কতক্ষণ নিজেকে দূরে সরিয়ে রাখবো? এবার ফুলটা ছিঁড়তে চাই। নিতু নিজের সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। চেষ্টাটা এবার ধস্তাধস্তিতে রূপ নিল। ঘরের এখানে ওখানে জিনিস দুজনের ধস্তাধস্তিতে এলোমেলো হতে থাকলো। কিন্তু কিছুতেই পেরে উঠছে না। শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারবে কিনা কে জানে। বরাবর চিৎকার করে বাঁচার আকুতি করছে। ঘরের ভেতরে যেন বিশ্বযুদ্ধ হয়ে যাচ্ছে। নিতুর ব্লাউজের 2টা হাতার কিছু অংশ ছিঁড়ে গিয়েছে এতক্ষণে। নিজের ভবিষ্যৎ ভেবে কান্নায় জর্জরিত হচ্ছে নিতু। কোনো আশার আলো নেই তার জন্য। সব আশায় আলো যখন একটু একটু করে নিভে অন্ধকারে বিলীন হয়ে হবে, ঠিক তখনই দরজায় অসম্ভব রকমের শব্দ হলো। বিদ্যুৎ গতিতে ভেতরে প্রবেশ করলো উৎস। উৎসকে দেখে লোকটা নিতুকে ছেড়ে তার দিকে তাকিয়ে রইল। নিতু আশার আলোর মতো অস্পষ্ট কাউকে দেখল। নিজেকে লোকটার থেকে বাঁচাতে দৌড়ে উৎসের বুকে এসে ঝাঁপিয়ে পড়ল। অবিন্যস্তভাবে বলে উঠল, আমাকে বাঁচান প্লিজ, আমি নিজের এত বড় ক্ষতি সহ্য করতে পারবো না। নিতুর অবস্থা দেখে উৎসর রাগ যেন তরতর করে বেড়ে গেল। চোখজোড়া রাগে বৃহদাকার এবং রক্তাভ রং ধারণ করলো। চোল শক্ত হলো এবং হাত মুষ্টিবদ্ধ হলো। এক হাতে নিতুকে নিজের সাথে জড়িয়ে নিয়ে পরপর কয়েকবার সজোরে লাথি বসালো লোকটার বুকে, হাতে ও পায়ে। বিপরীত দিক থেকে কোনো কথাবার্তা ছাড়া আকস্মিক এমন আঘাতে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। বলার চেষ্টা করলো, এই মায়াকে আমি এক রাতের জন্য কিনে নিয়েছি। অস্পষ্ট শব্দে বলা কথাটা বুঝলো উৎস। পকেট থেকে রিভলভার বেরোতে করে দেরি হলো না তার। পেছনে দরজার বাইরে কয়েকজন পুলিশ এসে উপস্থিত হলো। উৎসের হাতে রিভলভার দেখে একজন বলে উঠল, কে শোনে কার কথা? উৎসের কানেও কারো কথা পৌঁছালো না। গুলি বের হলো রিভলভার থেকে, সোজা গিয়ে লাগলো লোকটার ডান হাতে। উৎস দাঁত চেপে বলে উঠল, পরবর্তী কাউকে ছোঁয়ার আগে 2বার নিজের কথা ভেবে নিবি।
নেক্সট টাইম গুলি এখানে ওখানে না, মেরে জায়গা মতো বসিয়ে দেব। বউকেও সুখী করতে পারবি না। দুজন কনস্টেবল এসে লোকটাকে তুলে বাইরে নিয়ে গেল। নিতু ততক্ষণে উৎসের বুকে ঢুলে পড়েছে, চোখ বন্ধ, নিস্তেজ মেরে গিয়েছে। কোনো সারা শব্দ নেই যেন। উৎস নিতুর মুখটা বাহুতে রেখে গালের এপাশ ওপাশে নেড়ে বারবার ডেকে তোলার চেষ্টা করলো, কিন্তু উৎস ব্যর্থ হলো। নিতু কিছুতেই জ্ঞানে এলো না। অতঃপর উপায় না পেয়ে নিতুকে চৌকিতে তুলে নিল সে। বাহিরে দাঁড়িয়ে থাকা অফিসারকে উদ্দেশ্য করে বলল, আপনারা থানায় যান, আমি যোগাযোগ করে নেব, আমার হাতে সময় নেই। উৎস বেরিয়ে এলো সেখান থেকে। উৎসের পেছন পেছন দোতলা থেকে নামলো পুলিশগুলো। উৎস এক হাতে একটা রুমের দরজা খুলে দিল। নুরুল ইসলামকে ইশারায় দেখিয়ে দিয়ে বলে উঠল, এই শুয়োরের বাচ্চা এক্সট্রা খাতির যত্ন পাবে, কোনো কমতি যেন না থাকে। এর শরীরের সব জায়গায় যেন মেহমানদারিতা চলে। উৎস দ্রুত নিতুকে নিয়ে বিল্ডিং থেকে বের হয়ে এলো। সামনে বড় ফাঁকা জায়গাটা পেরিয়ে গেটের সামনে আসতেই দেখল গেট আটকানো। বার কয়েক জোরে জোরে পা দিয়ে আঘাত করতে ওপাশে থাকা লোকটা তাড়াতাড়ি করে গেট খুলে দিল। উৎস নিতুকে নিয়ে গাড়ির সামনে সিটে বসিয়ে নিজেও গিয়ে অতি দ্রুত নিজের সিটে বসলো। নিতু সোজা হয়ে বসে থাকতে পারছে না, এদিকে এদিকে হেলে পড়ছে। সিট বেল্ট বেঁধে দিল উৎস। নিতু হঠাৎ শ্বাস আটকে যাওয়ার মতো জোরে করে বুক উঁচিয়ে নড়ে উঠল। উৎসের ভয় হলো এবার। নিতু এমন অবস্থা দেখে দ্রুত স্থান ত্যাগ করার আগে আরেকটা বার নিতুর এ গালে ও গালে থাপড়ে ডাকার চেষ্টা করলো। নিতু হয়তো এবার চাইলো খানিকটা, আবারও জোরে শ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। সামনে শ্বাস প্রশ্বাস চলছে দেখে উৎস কি করবে বুঝে উঠতে না পেরে নিতুর কাছে নিজেকে এগিয়ে নিল, বারবার ডাকতে থাকলো, নিতু, এই নিতু, কি হয়েছে তোমার? এমন করছো কেন? এখন আর কোনো ভয় নেই, দেখো আমি চলে এসেছি। আমি আর কখনো তোমাকে একা রাখবো না, বিশ্বাস করো। তাকাও একবার নিতু। নিতুর কোনো সারা শব্দ পাওয়া গেল না। নিঃশ্বাসের গতি বেড়েছে দেখে ভয় হচ্ছে। কিছু একটা ভেবে নিতুর মুখের দিকে এগোতেই কেন বৃষ্টি কটু গন্ধ লাগলো নাকি? ভালোভাবে বোঝার চেষ্টা করলো উৎস, হয়তো কিছু একটা বুঝেও গেল। ভয়ে যেন অক্ষিকোটর থেকে সাদা অংশ বেরিয়ে আসার জোগাড় হলো উৎসের। শিরা উপশিরায় জ্বালা দিয়ে উঠল কিছু। ভয়ার্ত গলায় চিৎকার দিয়ে বলে উঠল, নিতু, কি খেয়েছো তুমি? নিতু জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে মৃদু আওয়াজে স্বল্প ঠোঁট নেড়ে বলে উঠল, বিষ খেয়েছি আমি। জীবন থাকতে এই শরীরের দাগ আমি আর সহ্য করতে পারতাম না। আমি আমার কাছে চাঁদ হলেও একবারের দাগ আমাকে অমাবস্যা দেখাতো। এমনিতেই নিঃশেষ হতাম আমি। আমি দাগহীন চাঁদ নই, তবে অমাবস্যাও আর হতে চাই না। চাঁদের গায়ে দাগ বেশি হলে তো অমাবস্যাই হয়, তাই না? যে দাগে চাঁদকে আর দেখা যায় না, অনুভব করা যায় না, সে দাগ যে চাঁদের অস্তিত্বও তলিয়ে দেয়। নিতুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। একাধিক পরিমাণে ঘুমের ওষুধ সেবন করেছিল সে। ডাক্তার নার্স সর্বোচ্চ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব নিতুকে সুস্থ করার। উৎস বাইরে পায়চারি করছে, করিডোরে যাতায়াত করা মানুষগুলো উৎসকে আর চোখে দেখছে। ভেতরটা প্রচণ্ড ছটফট করছে উৎসে। দুই হাতে তালু ঘষে ঘষে কিছুক্ষণ পর পর দীর্ঘশ্বাস ফেলছে। নিতুর মা হাসপাতালে পৌঁছালো খুব তাড়াতাড়ি। উৎস হাসপাতালে পৌঁছে নূরজাহান বেগমকে জানিয়েছিল। তিনি আসার পর থেকে কান্না করেই যাচ্ছেন। থানা থেকে কল আসায় উৎস উপায় না পেয়ে অল্প কিছু সময়ের জন্য বেরিয়েছে। হাসপাতাল থেকে জানিয়েছে নিতু সজ্ঞানে আসতে এবং কিছুটা সুস্থ হতে খুব বেশি সময় লাগবে না। উৎস তাড়াহুড়ো করে বেরিয়ে তাকে আবার সময়ের মধ্যে